তাহলে আজকে আমাদের টপিক হলো মাইটোসিস, তাই না? ওকে, মাইটোসিস কি আমরা এসব জানি, ছোট ক্লাসে পড়ে আসছি। তাহলে মাইটোসিস আজকে আমরা পড়বো। তো এখানে জানি আমরা, দেখো প্রথমে একটু পড়ি। তো এগুলো আমাদের আসলে জানাই বিষয়গুলো, না বিষয়গুলো জানাই। তো কি বলছে এখানে, সম্পূর্ণ বিভাজন প্রক্রিয়াকে দুই ভাগ করা হয়ে থাকে। মাইটোসিসকে দুই ভাগ করা হয়ে থাকে, একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা হলো সাইটোকাইনেসিস। আমরা জানি যে আমাদের কোষে দুইটা অংশ থাকে, একটা হলো সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের হলো ক্যারিওকাইনেসিস আর এটা হলো আমরা জানি এগুলো সাইটোকাইনেসিস। ওকে, তো দেখো ক্যারিওকাইনেসিস আমরা জানি, এটা গত ক্লাসে একটু বলছিলাম, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয় থাকে। ওকে, এখন চলে আসছি যে আমাদের ধাপগুলা মাইটোসিসের পর্যায় সমূহ আর কি। দেখো মাইটোসিস আসলে কোষ বিভাজনগুলো যেগুলো বলি মাইটোসিস, এগুলো কিন্তু থেমে হয় না, বা একটা করে আমরা পর্যায়ে গেলাম থামবো এরকম হয় না। এটা কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া, একটা অবিচ্ছিন্ন ধাপ, অবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া। তো এটাকে আসলে ওইভাবে ধাপে ফালানো যায় না, তবে আসলে আমাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন ধাপ করা হয়েছে, যে পর্যায়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে 5টা ধাপ দেওয়া আছে, বড় ক্লাসে যদি খালি শুধু 4টা বলে, কারণ আমাদের মেডিকেল শুধু আমরা 4টাই পড়ি। কোনটা পড়ি না বলো তো? প্রোমেথাসটা পড়ি না, ওটা পড়াই হয় না। তো দেখো এখানে যে মাইটোসিসের পর্যায়গুলো কি কি আছে এখানে। তাহলে 5টা পর্যায় আছে আমাদের এখানে। কি কি পর্যায় 5টা দেখো এখানে। যে প্রথমে আমরা জানি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথম তো সেটা হলো কি বলো তো? প্রোফেজ। ওকে, প্রোফেজ। প্রোফেজ আসলে কি হয়, আমরা আসলে কোষ সম্পর্কে একটু বুঝি নেই। আমরা তো সবাই জানি কোষ আসলে কেমন, তাই না? কোষ জানি কেমন, একটা কোষ থাকে, মাঝে কি থাকবে? নিউক্লিয়াস থাকে। ওকে, তাহলে এটা বাদ দিলাম, তাহলে আমরা নিউক্লিয়াসটা শুধু বললাম। কোষের মাঝে কি থাকে? নিউক্লিয়াস থাকে। ওকে, নিউক্লিয়াস থাকলো। এখন কথা হলো এই নিউক্লিয়াসের মাঝে কি থাকে বলো তো? যেহেতু আমরা এখন ক্যারিওকাইনেসিস পড়বো, তার মধ্যে কি থাকে বলো তো? ক্রোমাটিন তন্তু থাকবে। মাঝে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তারপর কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে। না এভাবে থাকে না, এভাবে থাকে না, ফেসে ফেসে থাকে। আর এর মধ্যে কি থাকে? তরল থাকে না কিছু, তাকে কি বলি আমরা? নিউক্লিয়াস। ওকে, তো এটা হলো নিউক্লিয়াস, তাই না? তার এই যেটা কি বলতো? নিউক্লিয়ার মেমব্রেন। মাঝে মাঝে একটা ছিদ্র থাকে, আমরা কি বলি? নিউক্লিয়ার রন্ধ্র বলি। ওকে, ওকে, এটা নিউক্লিয়ার মেমব্রেন বা বলা হয় আর কি। তাহলে আমাদের এখন কাজ কি, এই যে এই নিউক্লিয়াসটাকে ভাগ করে দুইটা নিউক্লিয়াস তৈরি করতে হবে, যেহেতু কোষ বানাবো দুইটা, এই জন্য নিউক্লিয়াস কয়টা লাগবে? দুইটা। আর প্রথম বিভাজনটা হলো কি নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস। তো ধাপ কয়টা বললাম? 5টা। প্রথমটা কি বললাম? প্রোফেজ। প্রোফেজ মানে কি? প্রো মানে কি? প্রথম বা আদি এরকম বোঝায়। ফেজ মানে পর্যায়। তো প্রথম ফেজ বা প্রথম ধাপ, ঠিক আছে? তো প্রথম ধাপ এখানে কি করবে? আমরা বলছিলাম যে সাধারণত কোষগুলা কোষের মধ্যে, অর্থাৎ মানে নিউক্লিয়াসের মধ্যে যে যখন যে ইন্টারফেস অবস্থায়, বিশ্রাম অবস্থায় থাকে কোষগুলো, তখন কি হয় যে এখানে আমাদের এই যে ক্রোমোজোমগুলো, আমরা ওই যে আমরা যখন কোষের গঠন পড়ছিলাম আমাদের এটা, তখনই বলছিলাম এই নিউক্লিয়াস আমাদের যে ক্রোমোজোমগুলো কি হিসেবে থাকে? ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে। কি বলো তো? কি বলো? কোষ বিভাজন শুরু হওয়ার আগে আমাদের এই যে নিউক্লিয়ার এগুলো কি থাকবে? আমাদের বংশগতি বস্তুগুলো কি হিসেবে থাকবে? ক্রোমাটিন তন্তু হিসেবে থাকবে। তো এগুলো ক্রোমাটিন তন্তু, মানে এইভাবে থাকবে, ঠিক আছে? তন্তুর মতো থাকবে। এখানে নর্মালি যে আমরা একটা ক্রোমোজোমের গঠন দেখি, এখানে কিন্তু ওইভাবে থাকবে না, এবং এগুলোকে ক্রোমোজোমও বলা হয় না। ক্রোমোজোম বলা হবে কখন? একটু পরে বলা হবে, তাই না? তো এগুলো দেখো লোম বা সুতার মধ্যে থাকে। বংশগতি বস্তুগুলো কি থাকবে? লোম বা সুতার মধ্যে থাকে। তো তখন এটা দেখা যায় না, কি যায় না? দেখা যায় না সাধারণত। কখন? এই যে নর্মাল বিভাজনের আগে, কোষ বিভাজন শুরু হওয়ার আগে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? এবং আনুবীক্ষণিক যন্ত্র দ্বারাও দেখা যায় না, খালি চোখে দেখা যাবেই না, আনুবীক্ষণিক যন্ত্র দিয়েও দেখা যায় না। তো তখন কি করে? এটা আমাদের প্রথম যে ধাপ, যখন বিভাজন শুরু হয় তখন কি করে? এই যে আমাদের এরা কিন্তু পানি শোষণ করে নিয়ে থাকে। কি থাকে বলতো? পানি। তো এই পানিগুলো কি করবে? গ্রহণ করবে না ছেড়ে দিবে? পানি ছিল আগে, এখন কি করবে? পানিগুলা ছেড়ে দিবে। পানিগুলো তাহলে কি হলো? পানি যোজন না বিয়োজন? বিয়োজন। তাহলে পানি বিয়োজন করবে। বিয়োজন করার কারণে কি হবে? তার সংকুচিত হয়ে যাবে না? পানি নিয়ে কি ছিল? মোটা, মানে মোটা না, লম্বা ছিল। এখন কি করবে? পানি ছেড়ে দিয়ে কি করবে? সংকুচিত হয়ে যাবে। বুঝতে পারছো? পানি ছেড়ে দিয়ে সংকুচিত হয়ে যাবে। বিষয়টা এরকম। এই যে কেঁচো দেখছো? কেঁচো এমনিতে যাইতেছে, লম্বা যাচ্ছে, একবার তুমি টাচ করো কি হয়ে যায়?
ছোট হয়ে আসে না, বিষয়টা এরকমই। তো এরকম লম্বা লম্বা যাচ্ছে, টাচ করো, এটা ছোট হয়ে আসে, তাই না? তা আবার দেখে আবার যায়। তো এরকম বিষয়টা এখানে ঘটে যে টাচ করা মানে বিভাজিত হয়। বিভাজিত হলে কি হবে? এটা ছোট হবে। যখন ছোট হবে তখন মোটা হবে, তখন দেখা যাবে অবশ্যই। পুরো দেহটা আমি একটা লম্বা একটা জিনিসকে আমি ছোট করলাম, অবশ্যই কি হয়ে যাবে? সেটা মোটা হয়ে যাবে। মোটা হবে না? তাহলে মোটা হবে। যেহেতু পানি বিয়োজন করার মাধ্যমে এটা উল্টো পুল্টো হয়ে যায়। পানি বিয়োজন করলে কি হবে? মোটা হবে না, খাটো হবে না, লম্বা হবে। অনেকে মনে করে যে পানি বিয়োজন করার মাধ্যমে কি হতে পারে? আর লম্বা হবে, এটা হতে পারে। আগে ছিল লম্বা, পানি বিয়োজন করার কারণে কি হবে? খাটো হবে। খাটো হলে অবশ্যই কি হবে? মোটা হবে। তাহলে মোটা হচ্ছে মানে কি? দেখা যাবে এখন মোটামুটি। তখন প্রথম আমাদের আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখা যায়। ক্রোমাটিন তন্ত্রকে প্রথম আণুবীক্ষণিক যন্ত্রের মধ্যে কোথায় দেখা যাবে? প্রোফেজের মধ্যে। হ্যাঁ, এই ধাপে দেখা যাবে। কারণ যে পানি বিয়োজন করে কি হবে? মোটা হবে, খাটো হবে। এবং তখন হলো কি বিভিন্ন ধরনের রঙিন মানে রং ধারণ করতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের রং ধারণ করতে পারে। ওকে, তাহলে বুঝতে পারলাম এই বিষয়গুলো। এবং এই যে আমরা যে এটা ক্রোমাটিন তন্ত্র বললাম, এখন এই ক্রোমাটিন তন্ত্র বলে কি করবে? আমরা তো দেখছি যে আমরা যখন ক্রোমোজোম পড়ছি, ক্রোমোজোম কেমন ছিল? দ্বিসূত্রক ছিল না? এটা কেমন না দেখতে? সো এটা কি করবে? আমাদের দুই বাহুর মতো হবে। নর্মালি আমরা এইভাবে দেখি, ক্রোমোজোমগুলো এইভাবে দেখি, এরকম দেখি না? তো এখন এরকম হতে গেলে কি করতে হবে? এটা ছোট ছোট একটা জিনিস দেখি, কিন্তু আমরা ছোট ছোট দেখি, বড় দেখি কি? তার মানে এটা কি করতে হবে? বিভাজিত। তার মানে এই যে আমরা ক্রোমাটিন দেখলাম না তন্তু, এটা কি হবে? জায়গায় জায়গায় কি হবে? ভেঙে যাবে, জায়গায় জায়গায় ভেঙে যাবে। তাহলে ভেঙে এটুকু হলো, বুঝতে পারছো? ওকে, এটুকু যখন হলো, মনে করো এটা একটা কি বলতো? ক্রোমাটিন তন্তুর একটা খণ্ড। তো এখন কি ঘটবে? এই ক্রোমাটিন তন্তুটা এই মাঝ বরাবর, কি বরাবর বলতো? এই যে মাঝ বরাবর ফেটে যাবে, মাঝ বরাবর ফেটে যাবে। এই যে মধ্যবর্তী একটা অঞ্চল আমরা বলি সেন্ট্রোমিয়ার বলি, কি বলি বলতো? এই সেন্ট্রোমিয়ার ব্যতীত। তাহলে এই মধ্যবর্তী জায়গা ব্যতীত কি হবে? এইভাবে ফেটে যাবে। ফেটে গেলে কি হয় বলতো? তাহলে এটা মাঝে থাকলো, এই পাশে একটা অংশ হলো, এই পাশে একটা অংশ হলো, হলো কি না এরকম বলতো? তো এই পাশে কি হলো? এরকম ধরলো না? তাহলে কি হলো? আমাদের যে ক্রোমোজোমের যেরকম গঠন দেখে সেরকম হলো কি না? হয়েছে? এই যে হলো। কিন্তু এটাও কিন্তু তখন আমরা ওখানে দেখতে পাই না ভালো করে, ঠিক আছে? আমাদের এই প্রোফেজ ধাপে দৃষ্টিগোচর হয় না। তো এরকম হয়, আমরা যদি দৃষ্টিগোচর হয় না, তবে এরকম হয়। এটা সাধারণ আলোক অনুবীক্ষণিক যন্ত্র দ্বারা দেখা যায় না। কি দ্বারা? আলোক অনুবীক্ষণিক যন্ত্র দ্বারা দেখা যায় না, তবে ইলেকট্রন অনুবীক্ষণিক যন্ত্র দ্বারা দেখা যায়। আচ্ছা, তো এরকম হয় না, দেখা গেলে তাহলে বুঝলো কি আপনাদের হয়? আবিষ্কার করতে কিভাবে? হ্যাঁ, দেখা যায়, বুঝতে পারছো? তাহলে এটা হয়। এখন দেখো এই যে বাহুর মধ্যে হলো না চারটা, এই প্রতিটাই কি বলা হবে বলতো? ক্রোমাটিড বলা হয়, ক্রোমাটিড বলা হয়। আর পুরোটা কি বলতো? ক্রোমোজোম। পুরোটা কি হয়ে গেল? তাহলে ক্রোমাটিন থেকে কি হলো? ক্রোমোজোম হয়ে গেল, বুঝতে পারছো? ক্রোমোজোম থেকে ক্রোমোজোম, ক্রোমাটিড থেকে ক্রোমোজোম হয়ে, মানে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম হলো, ঠিক আছে? এবং এই ক্রোমোজোমের এই ভাগগুলো কি বলা হয়? ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে? ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম হয়ে গেছে, আমরা এটা বুঝতে পারলাম। ওকে, তাহলে এখন দেখি বইয়ের মধ্যে কি বলছে। আর একটা কথা বলে শেষ করে দিই এখানেও। তার বিষয় হলো এই যে এখন যখন এই কাজটা হতে থাকবে, তো এখানে আমরা জানি কোষচক্র নিয়ন্ত্রণকারী বিভিন্ন ধরনের কি ছিল? প্রোটিন ছিল, হরমোন ছিল, ঠিক আছে? তো এইগুলো কিন্তু এখানেও কিন্তু কি করবে? কাজ করবে, বিভিন্ন ধরনের কাজ করবে। ওদের বিভিন্ন ধরনের ক্রিয়াকর্মের কারণে এই যে নিউক্লিয়ার কি ছিল? এনভেলপ ছিল না? নিউক্লিয়ার পর্দা ছিল না? এটা কি হবে? বিলুপ্ত হতে শুরু করবে, ডিসঅ্যাপিয়ার হতে শুরু করবে। তার কারণ এটা থাকলে কি আমাদের ভাগ হতে পারবে? তার কারণ আমাদের তো এটা কি আছে বলতে? একটা কোষের মধ্যে আছে না? তারপর এখানে দুইটা হতে হবে। এজন্য কি হতে হবে? এটা কিন্তু আর থাকা যাবে না, তখন দুইটা আলাদা হতে হবে আমাদের। এখানকার ক্রোমোজোমগুলো আলাদা হয়ে ডিডি যেতে হবে, তাহলে এটা থাকলে তো হবে না, সবগুলো ভাগ। এজন্য এটা কি করতে হবে? এই যে এটা পর্দাটা উঠে যাবে, পর্দা উঠে যাবে। মনে হবে যে নিউক্লিয়ার আমাদের সাইটোপ্লাজমের মাঝে এই যে ক্রোমাটিন তন্তুগুলো ঘুরে বেড়াচ্ছে। যেমন কি ওই যে আদিকোষের ক্ষেত্রে, আদিকোষে কি থাকে? নিউক্লিয়ার মেমব্রেন থাকে না? ঠিক এমনটা হবে আর কি। তো এটাও থাকবে না। আবার এই যে মাঝে যে একটা গুলটি আছে না, নিউক্লিওলাস, এটা কি হবে? বিলুপ্ত হতে শুরু করবে, ঠিক আছে? এখানে বিলুপ্ত হয়ে যাবে না, হতে শুরু করবে। তাহলে এই শব্দগুলো মনে রাখতে হবে। তো দেখি এখন এখানে কি বলছে। প্রোফেজ, এখানে কি ঘটলো? বা আদ্য পর্যায় বা প্রথম পর্যায় বা প্রাক পর্যায়। তো মাইটোসিসের প্রথম পর্যায়কে বলা হয় প্রোফেজ। তো এটি মাইটোসিসের সবথেকে দীর্ঘতম ধাপ, এটা মনে রাখতে হবে। মাইটোসিসের সবথেকে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা? প্রোফেজ। ক্ষণস্থায়ী কি? প্রোমেটাফেজ।
এ পর্যায়ে কি হবে, নিউক্লিয়াস আকারে কি হবে, বড় হয়। দেখো বিভাজনের শুরুতে কি হবে, আকারে কিন্তু বড় হয় আর কি। ওকে, তারপর নিউক্লিয়াস বিশেষ করে ক্রোমোজোমগুলোতে জল বিয়োজন আরম্ভ শুরু হয়। কি হবে, মানে ক্রোমাটিন তন্তুগুলোকে কি হয়, জল বিয়োজন শুরু হয়। যদি একটা ভুল লিখছে, যাই হোক ওটা ব্যাপার না। তাহলে কি হবে, ক্রোমাটিন তন্তুগুলোতে জল বিয়োজন শুরু হয়। তখনই কিন্তু আমাদের ক্রোমাটিন বলা, কি ভুল লিখছে, ক্রোমোজোমগুলোতে মেনলি তখনও ক্রোমোজোম হয় না। ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে এবং ফলে ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো খাটো ও মোটা হয়। তখন আমরা বলতে পারি এটা, ঠিক আছে, মোটা হয়, খাটো খাটো কি হবে। তাহলে দেখো এই ক্রোমাটিন তন্তু ছিল, ওটা কি হবে, ধীরে ধীরে যে টুকরা টুকরা হলো, ঠিক আছে, যে ক্রমাগত কি হবে, খাটো মোটা হবে এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ঠিক আছে। ওকে, এবং স্পষ্ট হতে স্পষ্টতর ভাবে দৃষ্টিগোচর হয়। এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে এবং সাইক্লিন, দেখো সাইক্লিন ডিপেন্ডেন্স কাইনেস বা সিডিকে কর্তৃক কতক প্রোটিনের ফসফোরিলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয়। মেনলি প্রোটিনগুলোই তো মেনলি নিয়ন্ত্রণ করবে, সো এইগুলোর কারণে কি হবে, সংকোচনটা শুরু করবে। এবং কতক প্রোটিনের ফসফোরিলেশনের কারণে কি হবে, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে থাকে। মেনলি প্রোটিনের কাজের কারণে মেনলি এই কাজগুলো হয়ে থাকে, ভেরি ইম্পর্টেন্ট, দরকার নেই। তো এখানে দেখো কি বলছে, এখানে এই যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি কি হবে, অনুদৈর্ঘ্য বরাবর দুটি সূত্রে বিভক্ত হয়, যেটা দেখালাম, মাঝ বরাবর কি হবে, বিভক্তি হয়ে যাবে। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়, বুঝতে পারছো, কি বলা হবে, ক্রোমাটিড বলা হয়। তারপর কি বলছে, ক্রোমোজোমগুলো প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিড বিভক্ত, দেখো ক্রোমোজোমগুলোর প্রোফেজ পর্যায়ে তাহলে ক্রোমোজোমগুলো প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিডে বিভক্ত হলেও আলোক অনুবীক্ষণ যন্ত্রে সাধারণত কি হয় না বলতো, এদের অবিভক্ত মনে হয়, দেখা যায় না। কিন্তু কি দেখা যায় বলতো, আমাদের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে। এই পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টি সূচনা ঘটে। স্পিন্ডল তন্তু বলতে কি বোঝায় আমরা একটু পরে দেখবো, ঠিক আছে, সূচনা ঘটবে বা স্পিন্ডল যন্ত্র তৈরি হতে শুরু করবে, এরকম অবস্থা। প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র থেকে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হলেও উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুল থেকে কি হয়, স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। কথাটা আসলে ওই যে একটু আগে অধিক ছিল, কিন্তু আসলে একটু বলি, মেনলি সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়, স্পিন্ডল তন্তু, মানে আমাদের মাইক্রোটিউবুল তৈরি হয় এবং ওখান থেকে কি হবে, আমাদের কি তৈরি হবে বলতো, স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু তৈরি হবে। তবে উদ্ভিদ কোষে সরাসরি কি নাই বলতো, মানে সেন্ট্রিওল নাই, যার কারণে মাইক্রোটিউবুলটা কিন্তু আছে, উদ্ভিদ কোষে আছে, কিন্তু এটা কোথা থেকে তৈরি হয় বলতো, হ্যাঁ মাইক্রোটিউবুল অর্গানাইজিং সেন্টার, ওটা তৈরি হবে বা মাইটোটিক সেন্টারও বলা হয়, ঠিক আছে, ওখান থেকে তৈরি হবে আর কি। ওকে, তো আমরা এগুলো বলছি, তো এটা আমাদের শেষ। তাহলে এখান থেকে যে কি ওয়ার্ডগুলো মনে রাখতে হবে সেগুলো কি, যে এখানে কি হবে, ক্রোমোজোমগুলো জল বিয়োজনের মাধ্যমে ক্রমাগত খাটো এবং মোটা হবে এবং প্রথম কি হবে, দৃষ্টিগোচর হবে, এবং এখানে কি হবে, ক্রোমাটিন তন্তুগুলো কি খন্ড খন্ড হবে এবং প্রতিটা খন্ডে কি হবে, লম্বালম্বি হবে, বিভক্ত হয়ে কি করবে, সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভক্ত হয়ে কি করবে, ক্রোমাটিড তৈরি করবে। এবং এইটা কিন্তু দেখা যাবে না আমাদের সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, দেখা যাবে না, দেখা যাবে কিসের মাধ্যমে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। এবং এই সবগুলো এখানে আরো দুইটা কাজ হয়, সেটা হয় নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্তি হতে শুরু করে। তবে এই বিলুপ্তি হওয়ার কাজগুলো কে করে, সাইক্লিন প্রোটিন। এই এরপর আর কিছু জানতে হবে না, ঠিক আছে। ওকে ওকে, তো এখন হলো এই যে প্রোফেজ, এটা সব থেকে ছোট পর্যায়, তো বলতে পারো যে এখানে অনেক কিছু লিখছে, কিন্তু পর্যায়টা সব জায়গায় কি ছোট। তো এখানে আসলে কি ঘটে, এই যে বললাম যে ওখানে যে বিলুপ্ত হতে শুরু করলো কে কে বলতো, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার তো মেমব্রেনটা বিলুপ্ত হতে শুরু করলো না, তো এটা বিলুপ্ত হয়ে যাবে শেষ দিকে, কি হবে, বিলুপ্ত হয়ে যাবে, মানে প্রায় বিলুপ্ত প্রায়, বিভিন্ন জায়গায় লেখা থাকে কি বিলুপ্ত প্রায়, কিন্তু মাইটোসিসে থাকে না, মেটাফেজে নাকি একবারে চলে যায়, হ্যাঁ ওটা নাই, ওখানে বলে থাকেই না, এখানে কি বলি বিলুপ্ত প্রায় বা বিলুপ্ত হতে শুরু করবে, বা আমরা তো এটা আসলে কন্টিনিউয়াস পর্যায়ে বুঝো না, বলা যায় না। তো এই পর্যায়ে শেষে কি শেষ হয়ে যায়, এই জন্য কিন্তু মাইটোসিসে আর পাওয়া যায় না। ওকে, তো এটা এমনটা বলা হয় না যে মাইটোসিস যে আসিয়া শেষ হয়েছে, এরকম না, শেষ হয় কোথায়, এর শেষের দিকে, ঠিক আছে, তো এটা বুঝতে পারছো। তো আর এখানে কি হবে, আমাদের একটু আগে বলে আসলাম, এখানে কি হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হতে শুরু করে শেষের দিকে, তাহলে এখানে কি হবে, তৈরি হবে, বুঝতে পারছো, এখানে তৈরি হবে। ওকে, তাহলে এখানে একটু পরে রিডিংটা দেখি আর কি কি হয়। তো আমরা তো জানি চিত্র, আমরা জানি কেমন হয় না, এই যে, তাহলে এটা ছিল
প্রোফেজ। দেখছো এখানে এই যে দুইটা ভাগে বিভক্ত হয়, তবে ওইভাবে দেখা যায় না। তবে এখানে কি হবে, এই যে দেখো এখানে এই যেগুলো হলো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, তন্তু, ঠিক আছে, সমষ্টিগতভাবে কি বলি আমরা, স্পিন্ডল যন্ত্র বলে থাকি। এইগুলা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। আর স্পিন্ডল যন্ত্রের দুই পাশে দুটো কি থাকবে, মেরু থাকবে। আর দেখো এই দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল কি বলা হবে, বিষুবীয় অঞ্চল। কি বলা হবে, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হবে, ঠিক আছে। এখন এই যে ক্রোমোজোমগুলো কি করবে বলতো, এই যে আমাদের স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকবে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার সাথে লেগে থাকবে, এবং এখানে এরা আন্দোলিত অবস্থায় থাকবে। কি থাকবে, মনে হবে তারা কি নৃত্য দিচ্ছে আর কি, এরকম মনে হবে। তো এটা আসলে কেন, এই ক্রোমোজোমের নৃত্যের কারণটা কি, কারণ হলো এই নাড়াচাড়ার মাধ্যমে কি করে তাদের চলন হয়, কোন মুখী, বিষুবীয় অঞ্চল বরাবর চলন হয়। তারা সবাই চাই কোথায় যেতে, বিষুবীয় অঞ্চল। যারা এপাশে আছে এদিকে যাবে, যারা এদিকে আছে তারা এদিকে আসবে। বিষুবীয় অঞ্চলে আসার জন্য এই ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, এবং এই পর্যায়ে শেষ দিয়ে কি হয়, বিলুপ্ত হয়ে যায় আমাদের নিউক্লিওলাস এবং এই যে নিউক্লিয়ার মেমব্রেন, বিলুপ্ত প্রায়, ঠিক আছে। এরকম আমরা যখন পরীক্ষা লিখবো তৃতীয় সময় এভাবে দিব, বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন, লুপ্ত প্রায় বা বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস, এভাবে দিব, ঠিক আছে, এভাবে দিব। তো এখন আমরা দেখি এখানে একটু কি বলছে। ওকে, তাহলে দেখো এখানে দেখলাম যে এটা প্রাক মধ্য পর্যায়ে, প্রোফেজ পর্যায়ের পরবর্তী এবং মেটাফেজ পর্যায়ের অগ্রবর্তী পর্যায়ে কি বলা হয়, অর্থাৎ প্রোফেজের পরে মেটাফেজের আগে মধ্যবর্তী একটা পর্যায়ে। এটি খুবই কি স্বল্প স্থায়ী পর্যায়ে, পরীক্ষা আসে নিচের কোন পর্যায়টি সবথেকে স্বল্প স্থায়ী। ওকে, একেবারে শেষের দিকে উদ্ভিদ কোষে কতগুলো কি হবে, তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু যুক্ত স্পিন্ডল যন্ত্রের কি হবে, সৃষ্টি হবে। বুঝতে পারছো, দুই মেরু বিশিষ্ট, উত্তর মেরু দক্ষিণ মেরু এরকম মেরু বিশিষ্ট। তো এ পর্যায়ে প্রথম দিকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আগাতে কি হবে, নিউক্লিয়ার এনভেলপ কি হবে, বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবং বিলুপ্ত হয়ে যায়। দেখো নিউক্লিওলাসের কি হয়, বিলুপ্ত ঘটে এখানে। দেখো প্রোফেজ পর্যায়ে, প্রোমেটাফেজ পর্যায়ে উদ্ভিদ কোষে তন্তুময় প্রোটিন সমন্বয়ে গঠিত স্পিন্ডল যন্ত্রের সিস্টেম, আমরা এটা বললাম। দেখো স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী বিষুবীয় অঞ্চল কি বলা হয়, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয় থাকে, আমরা জানি। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো কি এক মেরু থেকে অন্য মেরুর মধ্যে কি থাকে, বিস্তৃত থাকে। এবং দেখো স্পিন্ডল ফাইবার বলা হয় এদেরকে, ঠিক আছে, স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু বলা হয় থাকে। সামষ্টিকভাবে কি বলি, স্পিন্ডল যন্ত্র বলে থাকি আমরা, যন্ত্র বলে থাকি। তা কি বলছে, দেখো প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্ত্রের সাথে কি থাকে, যুক্ত থাকে, এবং থেকে কি করবে, ক্রোমোজোমগুলো একটু আন্দোলিত হয়ে থাকে, তাকে কি বলা হয়, ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়ে থাকে। এটা কারণ কি, তারা কি হবে, বিষুবীয় অঞ্চলের দিকে যাওয়ার জন্য এটা করে থাকে। তা ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্ত্র কি বলা হয়, ট্রাকশন ফাইবার, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, ট্রাকশন ফাইবারটা একটু মনে রাখতে হবে। ওকে, তারপর কি বলছে, দেখো প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে কি হয়, সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে, বিভক্ত। কারণ আমরা জানি সেন্ট্রিওলটা কয়টা ভাগ হয়, দুইটা। আমরা পড়ে আসলাম কোথায়, জি2 ফেসে পড়ে আসলাম কি, সেন্ট্রিওলটা কি হয়, দুই ভাগ হয়, দুইটা হয়। তো এখানে কি হবে, আমাদের ওই যে দুই মেরুতে দুইটা সেন্ট্রিওল অবস্থান করে কি করবে, আমরা এখানে স্টার তন্তু বা স্টার রশ্মি নির্গত করবে, ঠিক আছে। ওকে, স্টারে নিশ্চিত করে। ওকে, এখন দেখো এই যে একটা জিনিস বলছে, মাইটোটিক সেন্টার, কি বলছে, মাইটোটিক সেন্টার, যেটা একটু আগে বললাম, ঠিক আছে, বা মাইক্রোটেবল অর্গানাইজিং সেন্টার যেটা আছে, ওটাকে মাইটোটিক আমরা সেন্টার বলে থাকি। দেখো কোষের এই অঞ্চল মাইটোসিসের জন্য মাইক্রোটেবল কি করে, ব্যবস্থা করে। এটা কার জন্য, উদ্ভিদ কোষের জন্য। হ্যাঁ, যাই হোক, পরে বলছে প্রাণী কোষের সেন্ট্রোজোম হিসাবে কাজ করে। ওকে, পরে দেখো বই অনেক ভুল আছে, একটু পরে দেখো কত ভুল বের করে উদ্ভিদ কোষের কথাই বলতেছে। হ্যাঁ, এটা বলছে, বর্ণনা দিচ্ছে তো সেখানে লেখেনি। দেখো স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনে কি থাকে, একটু পড়িবা দরকার নেই। আর এগুলো যেগুলা কি শক্তিগুলো পায়, কাইনেটোকোরের মোটর প্রোটিন মানে, হ্যাঁ, এটা কি বলছো, এটা হলো সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিন। আমরা ওই যে পড়ছিলাম, ওই যে পড়ছিলাম না, মানে গণকুঞ্জন এখানে কি থাকে, কুঞ্জন থাকে, যেখানে একটা প্রোটিনের মধ্যে থাকে, কাইনেটোকোর পড়ছিলাম না, ওখানে যুক্ত থাকে, এটা বলছে আর কি। তো এখানে আসলে যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে একটা শক্তির দরকার। আমরা শক্তি জানি অলওয়েজ কি থেকে আসে, এটিপি থেকে আসে। এটিপিতে কিভাবে, এটিপি থেকে এটিপি তৈরি হয়, এখানে ইনঅর্গানিক ফসফেট শক্তি প্রদান করে। তো এগুলো আমরা জানি। ওকে, জানি না হলে আরো জানবো আমরা পরবর্তীতে এগুলো। তো এখানে শেষ এটা, তো এটা জানলাম। এখন দেখো কি বলতো, এই যে মেটাফেজ, কি ফেজ, এখন হলো মেটাফেজ। তো মেটাফেজ পড়তে একটু দেখে কি হয়, এখানে দেখো এটা অনেকটা কি আকৃতি হয় বলতো, মাকু আকৃতি হয়ে গেছে। মাকুটা দেখাতে চাইছিলাম, যাই হোক ক্লাস শেষে দেখাবো।
শেষে দেখা যাচ্ছে না। প্রথম দিনই দেখাতে চাইছিলাম না, হ্যাঁ, তো এখনো দেখানো হয়নি, দেখাবো আজকে। তৃতীয় দিন থেকে যাই হোক মাকুটা নিলে তাহলে ক্লাসে রেকর্ড থাকতো। যাই হোক পরে দেখা যাবে। তাহলে দেখো এটা মাকু আকৃতির। তো এখানে কথা হলো যে এই অবস্থায় কি হয়, দেখো আমি বললাম যে প্রোফেজ পর্যায়ে একটু আগে দেখলাম যে এখানে ক্রোমোজোমের নৃত্যের মাধ্যমে কি করে, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলমুখী কি হয়, চলন হয়। তাদের লক্ষ্য হলো বিষুবীয় অঞ্চল। দেখো এখানে সবগুলো কি আছে বলো তো, বিষুবীয় অঞ্চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আসার পরে কি ঘটে, আসার পরে তারা এক জায়গায় মিলিত হলো, এসে কি করবে এখন সিদ্ধান্ত নিবে এখন কি করা যায়। তো ক্রোমোজোমগুলো এখন সিদ্ধান্ত নেবে, আসলে আমরা সবাই ভাগ হয়ে যাই। তার কারণ 2 মেরু থেকে তাদেরকে কি করতেছে, টানতেছে, 2 মেরু থেকে তাদেরকে টানতেছে। মানে এমন এক জায়গায় আসছে এদিকেও টান সময় এদিকেও টান সময়, এখন কি করবে সবগুলা মাছ বরাবর ভেঙে যাবে, সবগুলা মাছ বরাবর ভেঙে যাবে। মাছটা কি বলতো সেন্টোমিয়ার বরাবর ভেঙে যাবে। ফলে দুইটা কি হবে, অপত্য ক্রোমোজোমের তৈরি হবে, অপত্য ক্রোমোজোমের তৈরি হবে, ঠিক আছে, অপত্য ক্রোমোজোমের তৈরি হবে। তাহলে ভাগ হয়ে যাবে। তখন কি হবে, এই যে এগুলো কিন্তু মেরুর দিকে চলন ঘটবে, কি চলবে করবে, তো এটাই কিন্তু পরেরটা। তাহলে এখানে কি হলো আমাদের বিভক্ত হলো, বিভক্তটা হয় কোথায়, সেন্টোমিয়ার বরাবর। এটা কোন ধাপে বিভক্ত হলো, মেটাফেজ ধাপে। ওকে, এবং এই পর্যায়ে শেষের দিকে কি করবে, এটা আমাদের চলন ঘটবে কোন দিকে, বিষুবীয় অঞ্চল। এটাকে বলি আমরা অ্যানাফেজ, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা গতিশীল পর্যায়ে। ওকে, তাহলে বিভক্ত হলো এখানে। তাহলে এখন একটু দেখি মেটাফেজ পর্যায়টা কি বলছে। এবং দেখো এই পর্যায়ে সব থেকে কি হবে, ক্রোমোজোমগুলো সব থেকে মোটা এবং খাটো দেখায়, কি দেখায়, মোটা এবং খাটো দেখায়, এটা মনে রাখতে হবে। তো আমরা দেখি মেটাফেজে কি বলছে, মতে মেটাফেজ মতে মোটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বললাম, এ পর্যায়ে প্রথমে সমস্ত ক্রোমোজোম কি হবে, স্পিনোযন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে পৌঁছায়, অবস্থান করে। দেখো 2 মেরুর মধ্যবর্তী স্থানে কি করে, বিষুবীয় অঞ্চল বলে আমরা জানি। এবং এখানে কি ঘটবে, এই যে কোষ বিভাজনে মেটাফেজ দশায় স্পিনোযন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলোর বিন্যস্ত হকে কি বলা হয়, মেটাকানেসিস বলা হয়। প্রশ্ন আসতে পারে মেটাকানেসিস কাকে বলা হয়, তখন বলতে পারো, বা এমসিকিউ আসে যে মেডিকেল আসছিল, ঠিক আছে, যে কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিনোযন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হকে কি বলা হয়, মেটাকানেসিস। এ পর্যায়ে ক্রোমাটিডগুলো সব থেকে মোটা এবং খাটো এবং স্পষ্ট দেখা যায়। এবং ক্রোমোজোমের খাটো এবং মোটা হকে কি বলা হয়, কন্ডেনসেশন বলা হয়। এই যে এমসিকিউ আসে, দেখো এটি অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়া এটি হয়ে থাকে, যেন কি বলে আমরা সুপার কয়েলিং বলে। একটু পরে দেখবো মায়োসিসে সুপার কয়েলিং দেখবো আমরা। কয়েলিং, কয়েল বোঝো না, পেঁচানো কয়েল করতে, যখন আমরা কয়েল বলি না মশার তাড়ানোর জন্য কয়েল, কয়েল কেন বলি, ওই যে পেঁচানোর জন্য কয়েল নাম হয়ে গেছে, বুঝছো। ওকে ওকে, পড়ো নাই, তারের কয়েল বলো না, এক কয়েল তার কোন, বা ওই যে আমরা কয়েল বলি, কিন্তু ওই যে তার দেখে নিয়ে আসি আমরা, হ্যাঁ মেনলি আসলে ওখানে পেঁচানো থাকে জন্য আমরা বলি না যে এক কয়েল তার, ওই যে তার গুলো থেকে ভাড়া কিনে আসি আমরা বাজার থেকে, এগুলো পেঁচানো থাকে অনেক ইয়ের উপরে, ওটা কিন্তু কয়েল বলি, যে 1 কয়েল 2 কয়েল ভাগ কয়েল, ঠিক আছে, কারণ পেঁচানো, এই জন্য বলি আর কি। ওকে ওকে, তাহলে এটা হলো। তো নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত থাকে, তাই না, এখানে দেখা যায় কি নিউক্লিয়ার মেমন দেখা যায় না। মেটাফেজ পর্যায়ে শেষ ধাপে কি হবে, প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে 2টি অবত্য কি হবে, সেন্ট্রোমিয়ারও তৈরি হবে। শুধু আমাদের নিউক্লিয়াসটা তো এখানে আমাদের এরকম ছিল, ক্রোমোজোমগুলো আমার এরকম ছিল, এখানে কি বলতো তো 2 পাশে কিন্তু এখন সেন্টিমিটার থাকতে হবে, তাই না, এক পাশে সেন্টিমিটার থাকলে হবে না, তো এই জন্য মাছ বড়, এই জন্য সেন্টিমিটার কি হলো, অপত্য সেন্টিমিটার হয় আর কি। তো আসলে কি এটা মেনলি অপত্য ক্রোমোজোম হয়ে গেল, তাই না, অপত্য ক্রোমোজোম। একটা মজার বিষয় কি, আচ্ছা পরে বলি এটা, আচ্ছা এখানে বলে দিই এখন। তাহলে দেখো এটা ভাগ হলো, আগে দেখো ক্রোমাটিন তন্তুগুলো প্রথমে ছিল কি, কোষ বিভাজনের আগে সুতার মধ্যে ছিল না ক্রোমাটিন তন্তু, তারপরে এবার ভাগ হয়ে গেল না, হলো। এখন দেখো এটা বিপরীত হবে, দেখো কেমনে হচ্ছে দেখো তো। আচ্ছা এই যে এটুকু আমরা যদি মনে করো যে দেখাই আমি, এখানে তো 4টা অংশ না, এখানে ছিল না, তাহলে এইটুকু আমি বিয়োগ দিলাম। এখন যদি টানিয়ে আমি যদি এইটুকু বাদ মনে করো, এইটুকু টানিয়ে মনে করো এই সোজা করে দিলাম, লম্বা হয়েছে, একটা হয়েছে, আগের মতো আবার একটা হয়ে গেল, বুঝতে পারছো, তো এটা কিন্তু একটা ম্যাজিক জিনিস। তাহলে আগের মতো হয়ে যাচ্ছে, এখন কি হবে ধীরে ধীরে আর কি হবে, এটা তো অপত্য, এটা তো অপত্যই থাকবে, এটা ধীরে ধীরে আবার আগের মতো মাতৃ হয়ে যাবে আবার। তো তখন এখন দেখো এটা কি করবে, 4টা হবে না, এখন তো 4টার দরকার আছে,
কোষের মধ্যে কি চারটা থাকে? আগে কয়টা ছিল? একটা ছিল না? একটাই থাকবে। এখন কি হবে? ধীরে ধীরে লম্বা হবে, পানি যোজন করবে, পানি যুক্ত হবে, ওর মধ্যে কি হবে? ধীরে ধীরে আরো এই যে এরকম হয়ে যাবে। ভাই করতে মানে আবার পরে ওটা পরের ব্যাপার। এখন আবার যখন ওই কোষে বিভাজন শুরু করবে তখন আবার চারটা হবে। এখন তার চারটার দরকার নাই। চারটা হয় কখন? এখন আর শুধু চারটা কেন হবে? চারটা হয় শুধু বিভাজনে এসে, তার আগে চারটা থাকে না, একটাই থাকে। বুঝতে পারছো? তখন আবার এই মাছ বরাবর বিভাজিত হয়। হ্যাঁ, ওটা আবার পরের ধাপে, পরের ব্যাপার। তো এটা বুঝলাম। এখন দেখলাম যে অ্যানাফেজ ধাপে কি ঘটলো। তাহলে এখানে মেটাফেজে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে এখানে ক্রোমোজোমগুলো সর্বাধিক কি হবে? মোটা খাটো দেখা যায়, দৃশ্যমান দেখা যায়। এবং এখানে মনে রাখতে হবে ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করে? বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। মেরুর দিকে যাই। ওকে, এখানে মূল এই পর্যায়ে সেতে কি হয়? মেরুর দিকে সেন্ট্রোমিয়ার বরাবর কি হয়? বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোমে সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? এবং বলতে পারো ক্রোমোজোমের সংখ্যা কি হয়? এখানে দ্বিগুণ হয়। ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়, এটা বলে রাখতে পারবো। তারপরে কি হলো? এটা কিন্তু শেষে একটু ঝামেলা করে যে কোথায় বিভক্ত হয় আর কি। তো অনেকে এটা বুঝতে পারো না, অনেকে অ্যানাফেজে ঢুকে যায়। ঠিক আছে? তো মেটাফেজে বিভক্ত হবে, এটা মনে রাখতে হবে। দুই দিকে চলে যায়। আর অ্যানাফেজ তাহলে কি হবে? এখানে মেরু দিকে চলন ঘটবে। এই যে বিভক্ত যে হলো এখানে, এখানে কি হলো? বিভক্ত হলো। মানে কেন হয়? আসলে তো আমরা তো বই পড়তেছি এখন, এখন মনে থাকে অনেকে পড়ার সময়। তো আবার অনেকে কি হয় না, বই রিডিং পড়ে না। তোমাদের তো রিডিং পড়াই দিচ্ছি, কিন্তু অনেকে কি করে না, বই রিডিং পড়ে না, যে ব্যাসে পড়ায় স্যার লিখে দেয়, নোট করে নেয়। তো ওইভাবে নোটে অনেক সময় দেওয়া স্যারও লিখে দেয় না বা বলে একটু, মনে থাকে না। তো এই যে মেটাফেজে যে বিভক্ত হয়েছে এটার মনে থাকে না। যখন বই পড়ে তখন কি করে? চিত্রগুলো শুধু দেখে। চিত্রের মধ্যে তো এখানে দেওয়া আছে বিভক্ত হয়েছে। মেটাফেজে দেখো বিভক্ত হওয়ার কোনো প্রমাণ আছে? কোথায় প্রমাণ আছে? অ্যানাফেজে। ভিতরে প্রমাণ আছে। অ্যানাফেজে প্রমাণ আছে এখানে। অ্যানাফেজে দেখা যাচ্ছে বিভক্ত হয়েছে। পরীক্ষা আসে কোন ধাপে বিভক্ত হয়? অ্যানাফেজ। শেষ, ভুল হয়ে গেছে। এই জন্য এটা হলো একটা কনফিউশন কোশ্চেন। যদি এই অর্ডারে যদি বলি কোন কোশ্চেনগুলো সব থেকে ভুল হয়, এই একটা কোশ্চেন, কোন ধাপে বিভক্ত হয়, এটা সব থেকে বেশি ভুল হয় কোশ্চেন। তোমরা দেখতে পারো পরে, যে তোমরা আসছো, যেহেতু আমরাও জানি কোনটা বেশি ভুল হয়। ওইসব পার করে আসছে অনেক জিনিস, বিভিন্ন পরীক্ষায় দেখছি মানুষের স্টুডেন্টদের সব থেকে বেশি ভুল হয় কোশ্চেন এটা। তো যাই হোক, তাহলে বুঝলাম। তাহলে এখানে কি করবে? এটা হলো একটা গতি পর্যায়, ঠিক আছে, যেহেতু চলন ঘটে। সেন্ট্রোমিয়ার কি হবে? পৃথক হওয়ার সাথে সাথে কি হবে? অ্যানাফেজ শুরু হয়ে যায়। এবং অপত্য ক্রোমোজোম সমূহ কি হবে? বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে কি হবে? চলতে শুরু করে। ওকে, সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে দুটি ক্রোমাটিড একটু অপত্য ক্রোমোজোমে কি হবে? পরিণত হবে। ওকে, প্রতিটি অপত্য ক্রোমোজোম কি করবে? নিকটস্থ মেরুর দিকে ধাবিত হবে। অর্থাৎ একটা যাবে এক মেরুর দিকে, আর একটা যাবে বিপরীত মেরুর দিকে। ঠিক আছে? এমন না যে একটা ক্রোমোজোম মনে করো দুটো অংশ ছিল, তো এর ভাগ হওয়ার পরে দুইটা একদিকে যাবে, অন্য দুইটা একদিকে যাবে, এরকম না। প্রতিটা ক্রোমোজোমের এক অংশ যাবে এক মেরুর দিকে, অন্য অংশ বিপরীত মেরুর দিকে যাবে। ঠিক আছে? এর জন্য কি হবে বলো তো? দুইটা কোষে কি থাকবে? বৈশিষ্ট্য একই থাকবে। যদি এমন হতো একটা ক্রোমোজোম টোটাল চলে গেল, তাহলে কি হইতো? ওই ক্রোমোজোম বৈশিষ্ট্য তো অন্য কোষ পাইলো না, পাইলো? জিনটা আলাদা। হ্যাঁ, এর জন্য কিন্তু প্রতিটা অংশই কিন্তু আলাদা আলাদা দিকে যাবে। ওকে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, দেখো তাহলে এই যে চলনের সময় কিন্তু সেন্ট্রোমিয়ার কি থাকবে বলতো? অগ্রগামী থাকবে। বাহুগুলো থাকবে পিছনে থাকবে, অনুগামী থাকবে, তাকে অনুসরণ করবে। সেন্ট্রোমিয়ারে থাকবে কি বলতো? অগ্রগামী, এবং বাহুগুলো কি থাকবে? অনুগামী। ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি হয়। এগুলো অলরেডি পড়ে আসছি। কোথায়? কোষের গঠন। তো এগুলো দেখো মেটাসিস্টিক, সাবমেটাসিস্টিক, অ্যাক্রোসিস্টিক, টেলোসিস্টিক পড়ে আসছে। এগুলো অনেক, এগুলো নিয়ে আরো ডিটেলস পড়ছিলাম ওখানে। সো আর বলা কিছু নাই। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর খুব কাছাকাছি পৌঁছালে কি হবে? অ্যানাফেজ বা গতি পর্যায়ে সমাপ্তি ঘটে। বুঝতে পারছো? এখানে কি বললাম? এখানে মনে রাখতে হবে যে চলন কোথায় শুরু হয়? অ্যানাফেজে। কি মানে এখানে তাদের এই যে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে, অপত্য ক্রোমোজোমগুলোতে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে আমাদের ক্রোমোজোমগুলোকে নাম কি আকৃতির হয়ে থাকে, নামগুলা এবং কি আকৃতি একটু মনে রাখতে হবে। এখানে আর কিছু নেই, এই কটা মনে রাখতে হলে আমার শেষ। আর এই অর্ধে সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো চিত্র অঙ্কন শিখতে হবে। পরের দিন যেহেতু মাইটোসিস শেষ করে দেবো, পরের দিন তোমাদের মাইটোসিসের যত চিত্র আছে সবগুলাই আমাকে অঙ্কন করে দেখাবা। হ্যাঁ, পরিচিত ধাপের না? হ্যাঁ। তারপর দেখো টেলোফেজ বা টার্মিনাল ফেজ। তাহলে কি হবে? টার্মিনেশন। আবার বিপরীত কাজ। প্রথমে কি হয়েছিল বলো তো? নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছে, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে গেছে। এখন কি করবে? ওইগুলো আবার ক্রোমাটিন থেকে ক্রোমোজোম অ্যাপিয়ারেন্স করবে। তাহলে কি করবে? কোষ বিভাজনে কি করবে? এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো সম দুই মেরুতে কি করবে? অবস্থান করবে, এবং ক্রোমোজোমগুলোতে আবার জলযোজন ঘটবে, বিপরীত কাজ।
জলজন হলে কি করবে, লম্বা হয়ে যাবে, ক্রোমোজোম থেকে ক্রোমাটিন তন্তুতে পরিণত হবে। ওকে ওকে, তারপরে ক্রোমোজোম গুলো ক্রমশ সরু এবং লম্বা হয়ে থাকবে এবং অস্পষ্ট হতে থাকে, এবং শেষ দিয়ে কি হবে, দুই মেরুতে ক্রোমোজোম গুলোর চারদিকে কি হবে, নিউক্লিয়ার এনভেলপ এবং স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্জনে কি হবে, নিউক্লিয়াস আবির্ভাব ঘটবে। ওকে, দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস কি হবে, সৃষ্টি হয়ে যাবে। স্পিন্ডল ফাইবার গুলো ধীরে ধীরে কি হবে, বিলুপ্ত হয়ে যাবে। আর দরকার আছে নাই, বিলুপ্ত আছে। এখন কি করবে তাহলে, একটা কোষের মধ্যে আমাদের কটা হয়েছে বলো তো, দুইটা নিউক্লিয়াস হয়েছে। তো এখন কি মাঝে মাঝে ভাগ হয়ে গেলে কি দুইটা কোষ হয়ে গেলো, তাই না? তো আসলে সব ধরনের কোষ এরকম হয় না, বিভিন্ন উদ্ভিদ কোষে কি হয় যে এরকম মাঝখানে বিভক্ত হয়, বাট নিউক্লিয়াস বিভক্ত হয়, বাট সাইটোপ্লাজম বিভক্ত হয় না। এই জন্য একই কোষে আবার অনেকগুলা করে কি থাকতে পারে, নিউক্লিয়াস থাকতে পারে, তাহলে সিনোসাইট বলি আমরা। একটু পরে আমরা বলবো, এটা পড়ছিলাম না সিনোসাইট। ওকে, এখানেও আমরা একটু দেখবো। তাহলে এরকম, তাহলে এখানে একটা কি বলছে, এই যে ছন্দ ছন্দ দিচ্ছে, দেখে দিতে পারো। আশা করি তোমাদের ছন্দের দরকার নাই, তোমরা জানো নাকি, মুখস্থ আছে তোমাদের। তাহলে আমরা জানি টেলোফেজ পর্যায়ে কি হলো। এখন দেখলাম কি সাইটোকাইনেসিস। কি কাইনেসিস মানে ওই যে সাইটোপ্লাজম বিভাজন। তাহলে এখানে কি করবে আমাদের, এই যে সাইটোপ্লাজম কি হবে, ভাগ হয়ে যাবে। তো আমরা এটা জানি সাইটোপ্লাজমকে ভাগ করতে কি করতে হবে, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি তৈরি হতে হবে বলো তো, কোষ প্রাচীর তৈরি করতে হবে। প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, এখানে কিছু তৈরি করতে হয় না, ওই যে কি করবে, খাস সৃষ্টি করতে হবে। অর্থাৎ এখানে যে আমাদের নিউক্লিয়ার যে আমাদের যে কোষীয় যে ঝিল্লি আছে, কোষ ঝিল্লি, এটা কি করতে হবে, শুধু একটু খাস তৈরি করতে হবে, যুক্ত হলে শেষ। আর ওটার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের কোষ প্রাচীরও তৈরি করতে হবে। আমরা জানি কোষ প্রাচীর কিভাবে তৈরি হয়, আমরা পড়ে আসছি, তাই না? তো পড়ে আসছি, এখন একটু দেখি আমরা একটু দেখি যে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস শুরু হয় এবং বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুই ভাগে কি হবে, বিভক্ত হয় কি, সাইটোকাইনেসিস। তো এখানে মেইনলি বিষয়টা ঘটে কি বলতো, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের ঘটে কোষ প্লেট ও কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। ঠিক আছে, কোষ প্লেট বা কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। আর কোষ প্লেট বা কোষ প্রাচীর কিভাবে তৈরি হয়, বিস্তারিত ছিল কোষের গঠন অধ্যায়ে। উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল ক্রমশ কি হবে, প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে কি করবে, স্পর্শ করে। এবং দেখো সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়। এবং দেখো নিউক্লিয়ার রেটিকুলাম থেকে আসা কি, ওটা পড়ছিলাম কিন্তু ওখানে, হ্যাঁ, কিন্তু ওটা কোথায়, নিউক্লিয়ার রেটিকুলামই তো। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে কি করবে, কোষ প্রাচীর তৈরি হবে। ওখানে বলছিলাম না পেকটিন জাতীয় ভেসিকল, এইটা হ্যাঁ গোলজি বডি থেকে আসে, এখানে শুধু ভেসিকল বলছে। বিষুবীয় অঞ্চলের লাইসোজোমের ন্যায় ফ্র্যাগমোসোম জমা হয় এবং পরে কি হবে, মিলিত হয়ে কি করবে, প্লাজমোলেমা বা ঝিল্লি তৈরি করে। তাহলে দেখলাম কোষ ঝিল্লি কিভাবে তৈরি হলো এবং এখানে প্লাজমা মেমব্রেন তৈরি, দুইটার কথাই বলছে। ঠিক আছে, একটু দেখে নেবে এইটুকু, এই যেটুকু একটু দেখে নেবে। তো এখানে হলো, তো এরপরে কি হবে, কোষ প্লেট সৃষ্টিতে সাহায্য করলো। তারপরে কোষ প্লেটের পর কি হবে, আমরা জানি এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং লিগলিন, এগুলো জমা হয়ে কি করে, কোষ প্রাচীর তৈরি করে, তাই না? আমরা তো দেখছিলাম কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট, এগুলো দেখছিলাম। তো এখানে দেখছিলাম পরবর্তীতে আরো তৈরি হয়। কোষ প্রাচীর গঠনের ফলে মাতৃকোষটি কি হবে, পরবর্তীতে দুই ভাগে ভাগ হয়ে দুটো অপত্য কোষের জন্ম হয়। প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, দেখো এখানে কি হবে, কোষ ঝিল্লি শুধু কি করতে হবে, এই যে একটু খাতের মধ্যে তৈরি হয়ে যায়, দেখো দেওয়া আছে, ভেতর দিকে ঢুকে যায়, খাতের মধ্যে তৈরি হবে। মিডলে ওই যে পড়ছিল না অ্যামোটিসিস, এই যে একটা কি হবে, যে এরকম ছিল মাছ বরাবর খাতের তৈরি হয় না, এইভাবে এই যে খাস হয়, শেষ হলো, দুইটা তৈরি হলো, এরকম মানে অ্যামোটিসিসের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, ওকে, এটা এখানে পড়ার কিছু নেই, পড়বো না। দেখো এখানে আসলে এই ক্ষেত্রে কাজ করে যেটা, যে একত্র হতে সেটা সাহায্য করে, যে খাদ্যের তৈরি হলো যেটা একত্র যুক্ত হতে, প্রোটিন, অ্যাক্টিন এবং মাইসিন কোষ ঝিল্লি খাস সৃষ্টিতে কি করবে, সহায়তা করবে। তো অ্যাক্টিন মাইসিন সম্পর্কে আমরা অনেক বিস্তারিত জানবো কোথায়, কোষ শ্বসন নাকি না, কোষ শ্বসন না, আমরা জানবো ওই যে কঙ্কালতন্ত্রের মধ্যে। ঠিক আছে, ওখানে আমরা জানবো অ্যাক্টিন মাইসিন, মানে পেশির মধ্যে ওগুলো আর কি। দেখো সাইটোকাইনেসিস হলে কি হবে বলতো, সাইটোকাইনেসিস হলে একই কোষে বহু নিউক্লিয়াস না হলে, সাইটোকাইনেসিস না হলে একই কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হতো, যেটা একটু বললাম। একে কি বলা হয় বলতো, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যেমন এটা কোথায় দেখা যায়, ডাবের পানিতে দেখা যায়, ডাবের পানিতে মুক্ত নিউক্লিয়ার বিভাজন দেখা যায়, পরীক্ষা আসে। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা মুক্ত নিউক্লিয়ার বিভাজন কোথায় দেখা যায়, ডাবের পানিতে। ওটা কিভাবে বুঝছে যে এটা পরীক্ষা করে দেখছে অনেক নিউক্লিয়াস আছে এখানে পানিতে, হ্যাঁ দেখা যায় ডাবের ক্ষেত্রে আর কি। একটা কোর্স বলতে মনে করো, দেখো কোনো
শৈবাল মানে কোনো শৈবাল ছত্রাক বা প্রাণী কোষে কি হয়, ক্যারিওকাইনেসিস ঘটে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। এর ফলে কি হবে, একটি কোষে বহু নিউক্লিয়াস উৎপন্ন হয়, একে কি বলা হয়, সিনোসাইটিক। আর প্রাণী কোষে কি বলা হবে, প্লাজমোডিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো শব্দ, যে বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষে কি বলা হয়, সিনোসাইট বলা হয়। কি বলা হয়, সিনোসাইটিক। ওই সিনোসাইটই আর কি, যাই হোক সিনোসাইটিক এই বিষয়টা আর কি বলি আমরা, সিনোসাইটিক কোষ বলতে পারি। আর এটা কি সিনোসাইট বলি আমরা, ঠিক আছে। আর এটা কি বলো, প্লাজমোডিয়াম। সিনোসাইট এবং প্লাজমোডিয়াম বা সিনোসাইটিক কোষ বলতে পারো, বুঝছো? হ্যাঁ, সিনোসাইটিক কোষ বা সিনোসাইট যদি বলো শুধু তাহলে কোষ হয়ে গেল, আর সিনোসাইটিক কোষ তাহলে, বুঝছো? আর এটা কি প্লাজমোডিয়াম। দুটো জিনিস মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর এখানে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বলতে কি বোঝায় এটা আশা করি বলতে হবে না তোমাদের, নাকি তোমরা জানো। তো এখন দেখো মাইটোসিসের গুরুত্ব এবং তাৎপর্য পরীক্ষায় আসে, সৃজনশীল এখান থেকে দেয়। মাইটোসিসের গুরুত্ব এবং তাৎপর্য গ নাম্বার দিয়ে দেয়। ইজি জিনিস, হেডলাইন শুধু বলতেছি, বুঝে ফেলবা। দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধি ঘটে, আশা করি জানো। বংশবৃদ্ধি ঘটে। এই হেডলাইনগুলো মুস্ত করলে তোমাদের প্রশ্নে আনসার করতে পারবা। তার একটু দিলা না দিলি নাই। তারপর নির্দিষ্ট আকার বা আয়তন রক্ষা করে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কি করে, ভারসাম্য রক্ষা করে। ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা করে। তারা কি ক্ষতস্থান পূরণ করে কিভাবে, মধ্যে যেখানে কেটে যায় ওখানে কি করবে, ওখানে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেকগুলো কি কোষ তৈরি করার মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে। ওকে, তার মধ্যে আমরা জানি যে কি, ওই যে আমরা জানছিলাম যখন কেটে গেলে তখন কি হয় বলতো, গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, ওটার সাহায্যে অনেক বিভাজন শুরু করে আর কি, পুনরুৎপাদন করে। যেমন লোহিত রক্তকণিকা কি জানি, আমরা জানি রক্তকণিকাগুলো কন্টিনিউয়াস কি হয়, ধ্বংস হয়ে যায়। যেমন লোহিত রক্তকণিকা 120 দিন পর কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পরে আবার নতুন রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে। গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা, আমরা জানি কি এখানে আমরা কি বলি বলতো, ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। অর্থাৎ এখানে কি হয় বলতো, নতুন যে কোষগুলো তৈরি হয়ে থাকে মাতৃকোষের বৈশিষ্ট্য সমান থাকে, বৈশিষ্ট্য সমান থাকে, বৈশিষ্ট্য অর্ধেক না, বৈশিষ্ট্য সমান থাকে। সরি না, এখানে সরি, বৈশিষ্ট্য তো সমান থাকে, প্রতিটা কোষের বৈশিষ্ট্য সমান থাকে। এবং এটা কি বলতো, এটা কি বলিব, বৈশিষ্ট্যগুলো কোষের বৈশিষ্ট্যগুলো এখানেও সমান থাকে যে তৈরি হয়। কারণ ওই যে আমাদের কোষে কি হলো বলতো, অর্ধেক করা হয়ে গেছে না, এটা ওকে। তো এটা এরকম। তো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফলটা কি আসলে বলো তো? হ্যাঁ, টিউমার, ক্যান্সার, সিস্টেম। কোষ তো একটা বড় কোষ থেকে ছোট ছোট দুটো কোষ হলো, এখন কোষের বৃদ্ধিটা কিভাবে হয়? কোষের বৃদ্ধি তো পুষ্টি সঞ্চয় করে হয়, বুঝছো? প্রতিটা অঙ্গ বড় হতে থাকে। হ্যাঁ, এটা বড় হয়ে থাকে। একটাতে দুইটা হলো, অবশ্যই উপাদানটা কমে গেছে না, তবে এটা আবার করে প্রোটিন তৈরি হয় না, কন্টিনিউয়াসলি প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিনই তো সব কাজ করে, বুঝো না? তো প্রোটিন প্রয়োজনীয় প্রোটিন তৈরি হওয়ার মধ্যে আমার এগুলো বড় হয়ে যায়। যেমন আমরা তো জানি যে একটা কোষ যখন কি প্রথমে তৈরি হয় তখন তার সে গোলাকৃতি থাকে, বুঝছো না? ভাজক টিস্যুগুলা, হ্যাঁ বুঝছো না, প্রথমে গোলাকৃতি থাকে। তারপরে কি বিভিন্ন ধরনের, তখন প্রথম যখন তৈরি হয়ে থাকে তখন কি থাকে, তার কোষ প্রাচীর কি থাকে, খুবই পাতলা থাকে। ধীরে ধীরে কি হয়, কোষ প্রাচীর মোটা, বিভিন্ন ধরনের হ্যাঁ প্রাচীর তৈরি হয়। তো এরকম দেখো মোটা হয়ে থাকে ধীরে ধীরে, কোষ গহ্বরটাও ছোট থাকে, ধীরে ধীরে বড় হয়, মানে পরিবর্তন হয়, বুঝছো? ওকে, তাহলে এখন হলো অনিয়ন্ত্রিত মাইটোসিস সংক্ষেপে জানবো। আমরা যদি ক্যান্সার বলি না, ক্যান্সার মানে কি বলতো, এর মধ্যে কোনো একটা কোষ বা কোনো একটা টিস্যুর কোষগুলো কি হচ্ছে, অনিয়ন্ত্রিত ভাবে বাড়তেছে। টিউমার মানে কি, আমাদের কোনো একটা সোয়েলিং বা ফুলে গেছে, একটা সারফেস মনে করো দেহের এখানে ফুলে গেছে, আমরা কি বলি, টিউমার বলি না? তাহলে এটা ফুলেই গেল কেমনে, তার মানে কি এখানে অবশ্যই এখানে অনেক কোষ তৈরি হয়েছে অনিয়ন্ত্রিত, যেটা দেহের যেটা তৈরি হওয়ার কথা ছিল না, একটা বিকৃত একটা অংশ হয় না, তৈরি হয় না। হ্যাঁ, তাহলে এটা তৈরি হলো আর কি, তাহলে এটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, তাই না? তো এটাকে মেনলি কি হয়, টিউমার তৈরি করে। যদি টিউমারের যদি সীমা ছাড়িয়ে যায় তখন কি হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। ওকে, তৈরি হয়ে থাকে। তো এটা যদি একটু বলি, সীমা কখন ছাড়ে এই আমরা একটু বলবো। আমরা জানি কোষ সাইকেল নিয়ন্ত্রণ করে কে বলতো, ওই যে সাইক্লিন সিডিকে, তাই না? তো এটার কাজ যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আবার বিভিন্ন ধরনের কি আছে বলতো, আমাদের বিভিন্ন ধরনের কিছু জিন আছে যেগুলো আমার ফ্যাক্টর আছে, গ্রোথ ফ্যাক্টর আছে, যেগুলো যদি কাজ, যেমন হলো P53 নামে একটা প্রোটিন আছে যেটা কি করে, কোষ সাইকেল মানে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। যদি এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যায় তখন কি করবে, আবার এই কাজটা হবে। তো এখানে সুন্দর করে কথাগুলো বলছে, এখন রিডিং দিতে পারো। তোমার জন্য আমি একটু নোটও করছি শর্ট করে, এটা কিন্তু দেখতে পারো। তো আমি একটু রিডিং দিই, তার নোটটা দেখা দেয় নাকি। তো আসলে কি হয়, কি বলছে, এখানে দেখো, কোষের অভ্যন্তরে
কোষের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা কি হয় মাইটোসিস নিয়ন্ত্রিত হয়। আমরা একটু আগে জানছি যে কোষ সাইকেল নিয়ন্ত্রিত হয় বিভিন্ন ধরনের বাহ্যিক অভ্যন্তরীণ বিভিন্ন ফ্যাক্টর দ্বারা। অভ্যন্তরীণ ছিল কি সাইক্লিন সিডিকে। তো কোনো কারণে এর নিয়ন্ত্রণ যদি অকার্যকর হয়ে যায় তাহলে কি হবে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে। ঠিক আছে, যে মনে করো যে মাইটোসিস নিয়ন্ত্রণ করার জন্য বা মাইটোসিস বন্ধ করার জন্য কিছু ফ্যাক্টর আছে ওইগুলো আর কাজ করতেছে না, তাহলে কি হবে মাইটোসিস ঘটতে থাকবে এরকম। ফলে কি হবে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার অর্থ কি বলতো কার্প বা কাঁকড়া, এটা মনে রাখতে হবে। ক্যান্সার কি বলতো কার্প বা কাঁকড়া। তো ক্যান্সার কোষে আশেপাশে কি হয় ছড়িয়ে গেলে কাঁকড়ার সারাশির পায়ের মতো দেখা যায়, ছড়িয়ে পড়ে একদম। হ্যাঁ, এই জন্য মেলে কাঁকড়া বলা হয়। ক্যান্সার কোষে কি থাকে বলতো সাইক্লিনের নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। আমাদের কোষ নিয়ন্ত্রণ করে কে সাইক্লিন। তো এই যে সাইক্লিনের নিয়ন্ত্রণ কি হয়ে যাবে নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে কি করবে কোষ মানে আমাদের বিভাজন হতে থাকবে। আবার কি বলতো P53 নামক একটা প্রোটিন, কি বলতো P53 নামক একটা প্রোটিন কি করবে শান্ত কোষকে কি করে অশান্ত, হ্যাঁ কোষকে বিভাজন হতে কি করে বিরত রাখে, কোষকে বিভাজন হতে। হ্যাঁ ওকে ওকে এটাকে যদি এই যে P53 এটাকে টিউমার প্রোটিনে বলা হয়। কি বলা হয় বলতো টিউমার প্রোটিন বা গার্ডিয়ান অফ দ্য জিনোমও বলা হয়ে থাকে। ঠিক আছে, গার্ডিয়ান অফ দ্য জিনোমও বলা হয়ে থাকে, মনে রাখতে পারো বা লিখে নিতে পারো। গার্ডিয়ান অফ দ্য জিনোম বা টিউমার প্রোটিন বা টিউমার মানে ওটা এরকম বলা হয়, টিউমার প্রোটিন বলা হয়ে থাকে, এগুলো বলা হয়ে থাকে। টিউমার প্রোটিনে বেশি বলা হয়ে থাকে বা গার্ডিয়ান অফ দ্য জিনোম বলা হয়ে থাকে, এগুলো বলা হয়। তো এখন দেখো এগুলো বললাম আসলে কি থাকে বলতো, এই যে এটি কি থাকে বলতো ডিফেক্টিভ হলে, এটা ডিফেক্টিভ অর্থাৎ এর কাজ যদি আমাদের না হয় ঠিকভাবে তখন কি হবে কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো একটা বিষয় হলো কি আমাদের যে মানব দেহের কথা মানে অন্যান্য প্রাণীর কথা বাদ, আমাদের মানব দেহে কি থাকে বলতো অর্ধেক কোষে কি থাকে ডিফেক্টিভ থাকে মানে কার্যহীন থাকে, এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কাজ করে না। তাহলে আমাদের মানব দেহের অধিকাংশ যে P50টা কি থাকবে বলতো P50 নামক প্রোটিনটা কি থাকবে ডিফেক্টিভ থাকে, যার কারণে কি হতে পারে মানুষের কিন্তু এই জন্য কিন্তু ক্যান্সার বেশি হয়, মানুষের ক্যান্সার বেশি হয়। কারণ এই যে তাদের নিয়ন্ত্রণটা সহজে হারিয়ে ফেলে, অল্প কয়টা কোষ কাজ করে তার মধ্যে বিভিন্ন কারণে কি হতে পারে এটার কাজটা কি হতে পারে নিয়ন্ত্রণটা বা এই যে আমাদের P50 প্রোটিনের কি কাজটাকে কি করতে পারে বলতো বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে আমাদের ক্যান্সার তৈরি হয়। তাহলে কি হলো এখানে কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এর ফলে কি হবে ক্যান্সার সৃষ্টি হবে। তো মানুষের অধিকারে ক্যান্সার সৃষ্টি হওয়ার মেলে এটাই মেইন কারণ। ঠিক আছে, প্রধান কারণ। তার কারণে এই যে আমাদের অর্ধেক P50 কোষগুলো কি P53 কোষগুলোই ডিফেক্টিভ থাকে, অন্য প্রাণীতে কিন্তু এরকম থাকে না। দেখো কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে, তাই না, আমরা জানি আগে পড়ছিলাম। হ্যাঁ, ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর কি করতে পারে নিজে তৈরি করতে পারে, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্যান্সার কোষ কি করতে পারে নিজে তৈরি করতে পারে, অথবা বিভাজনের জন্য নতুন গ্রোথ ফ্যাক্টর এদের লাগে না, এরকম মানে এটা ধারণা করা হয় যে তাদের গ্রোথ ফ্যাক্টর নিজে তৈরি করে অথবা তাদের কোনো গ্রোথ ফ্যাক্টর লাগে না, নিজে এমনিতে অটো কি করতে পারে জেনারেশন করতে পারে। কোষ চক্র নিয়ন্ত্রণকারী দু ধরনের প্রোটিন আছে, প্রোটিন কাইনেস আর একটা কি বলতো সাইক্লিন। টিউমার সৃষ্টি হওয়াকে কি বলা হয় অনকোজেনেসিস। ঠিক আছে ওকে, আর কোষ চক্র বিনষ্টকারী জিন হলো কি বলতো অনকোজিন। এই শব্দগুলো মনে রাখতে হবে। টিউমার সৃষ্টি হওয়াকে কি বলা হয় অনকোজেনেসিস, আর কোষ চক্র বিনষ্টকারী জিন হলো অনকোজিন। যে সকল রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করতে কি বলা হয় মুটাজিন বা মিউটাজিন। ঠিক আছে, এটা মনে রাখবা। মিউটাজেনিক পদার্থ হলে কি বলতো কার্সিনোজেনিক হয় আর কি, মানে আমাদের ক্যান্সার তৈরি করে আর কি। দের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলা হয় মেটাস্টেসিস। কথাগুলো কঠিন মনে হচ্ছে না, বিভিন্ন জায়গায় উল্টা পাল্টা মনে হচ্ছে, তো এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে, উল্টা পাল্টা হয়ে যায়। বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করতে পারে, কারা প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যেটা আছে বলি আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলি। ওকে, মেনলি এই ভাইরাসের এই যে একটা ভুল লেখছে B6 এবং B7 দুটি ক্যান্সার তৈরি করে, এটা ই হবে। ঠিক আছে, আমার 10 এর বই ই আসছিল। হ্যাঁ, এটা কি হবে বলো তো E6 এবং E7। ই মানে কি জানো আর্লি, মানে শুরুতে আর্লি 6 এবং আর্লি 7। এখানে কি হলো যে এই যে প্যাপিলোমা ভাইরাস আমাদের এর মধ্যে দুই ধরনের আমরা জিন পাই। কয় ধরনের? একটা হলো আর্লিতে তৈরি হয়, একে আমরা কি দ্বারা পোস্ট করি ই দ্বারা, E1 হতে পারে, 2 হতে পারে, 3, 4, 6, 7 এরকম হতে পারে। ঠিক আছে, আরেকটা কি আছে বলো তো লেট, আরেকটা কি লেট, এটাকে আমরা বলি L1, 2, 3, 4, 5, 6, 7 তো এরকম হয়ে যাবে। ঠিক আছে,
তো এর মধ্যে এইগুলোর মধ্যে শুধু আর্লি যেগুলো আছে শুরুতে আর্লি E6 এবং E7 এই দুটা কি করে জিন ক্যান্সার তৈরি করে থাকে। এখন তোমরা তার মধ্যে বিটা মনে রাখবা, বলো তো যায় না, এখন তুমি আবার বইয়ের মধ্যে যেটা আছে অনেক লেগে তো এটাই করবে আর কি। পরীক্ষা আসলে বি অপশন থাকলে তো বি দাও। বি দেখা লাগবে। এডমিশনে কি আর বলবো, এখন এডমিশনের কথা হলো বি অপশন থাকলে বি দাও। আচ্ছা যদি আসে, যদি বি থাকে ই থাকে দুই সাথে, তাহলে ই দেখা দিবা। অন্যান্য বই কি আছে? অন্যান্য বইয়ের মতো গাজী আজমল স্যার বইয়ের মধ্যে কি দেওয়া আছে, মনে হয় ই দেওয়া আছে কিনা মনে নেই আমার ঠিক মতো এখন, তবে যাই হোক এটা ই হবে, ঠিক আছে। এটা মনে হয় এই প্রিন্টারের জন্য এরকম। প্রিন্টারে ভুল করছে, লিখতে ভুল করছে অনেকটা। ই থেকে তো বি লেখা দেয়, তো ওই যে ই লাগাই দাও বি হয়ে গেছে। ওই তো আর পড়াশোনা জানে না। তো দেখো তারপরে বারবার এডিশন হচ্ছে, নতুন চেঞ্জ হচ্ছে, দেখবে না একটু। এই তো আগের বইও বি দেওয়া। হ্যাঁ বি দেওয়া, এটা দেখা উচিত কিন্তু। তার মানে এটা বি হবে। এটা আমি যখন ইন্টার পড়তাম ফিজিক্সের মেনলি অনেক আমি দিছি, ইমেল করছিলাম কয়েকবার, অনেক ভুল আছে তো না, শিক্ষা বোর্ড কেন রাইটারকে অনেকবার ইমেল করছিলাম, হাজারি স্যারকে, ইসাক স্যারকে, দেখেন কি জানি আল্লাহ জানে। তো দেখো এটা ইসাক তো মারা গেল নাকি জানি মনে হয়। স্যার ফিজিক্সের না না মারা যায়নি, ইসাক স্যার মেয়ে তো মনে আমাদের কলেজ, তোমাদের বললো না এই কলেজ পুলিশ লাইনসে সর্বনাশ। আমাদের কলেজের তো ইয়াও ছিল সেকেন্ড ইয়ারে পরে আরে টিচার টিচার, ওনার মেয়ে আমাদের কলেজের টিচার, ও আল্লাহ, আর আমি তো ভাবছি সেটাই। উপদেষ্টা না কি যেন এরকম ছিল কলেজের, মানে যে পরামর্শ দেয় যে। ক্লাস নাই কেমন? ওনার মেয়ে তো ভালোই ক্লাস নেয়, বায়োলজি। ভালো দেখো না বাবাই ফিজিক্সের বই লিখতে তো নাকি নিজে করবে, নিজে ফিজিক্স পড়াবে। দেখো এখন দেখো কোষের মৃত্যু আবার ওই ম্যামের দুইটা, একটা ছেলে একটা মেয়ে, দুইজনে আবার ডাক্তার, বায়োলজি, পাওয়ার অফ বায়োলজি। আচ্ছা দেখো তাহলে আমরা এইটুকু আগে যেটুকু পড়লাম তোমরা এইটুকু নোটটা একটু নোট করে নিতে পারো চাইলে। তো এখানে দেখো কি লিখছে আমি একটু দেখো। তো দেখো যে অনিয়ন্ত্রিত মাইটোসিস হলো কি বলতো ক্যান্সার বা ও ক্যান্সার। তো আসলে মানে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি হয়, ক্যান্সার এবং টিউমার হয়ে থাকে। তো এটা মূল কথা আসলে কি এখানে ছিল, যে মাইটোসিস বিভাজনের নিয়ন্ত্রণ যদি নষ্ট হলে কি হবে, অনিয়ন্ত্রিত বিভাজিত হলে বা অনিয়ন্ত্রিত বিভাজিত হলে কি হবে, টিউমার তৈরি হয় এবং তা ক্যান্সারে পরিণত হতে পারে। ওকে, সহজ কথা। ক্যান্সার সৃষ্টির কারণ কি তাহলে, এই যে সাইক্লিন বা সিডিকে বা P53 এর ত্রুটি, মানে কাজ করবে না। যে সাইক্লিন বা সিডিকে এর কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে আমরা জানি। তো এগুলো ত্রুটি হলে কি হবে, বিভাজন থামানো যায় না। ওকে, বা P53 প্রোটিন ত্রুটিযুক্ত হলে, ত্রুটিপূর্ণ হলে কি হবে, ডিএনএ ক্ষতি হবে। ডিএনএ ক্ষতি থাকা সত্ত্বেও কি হবে, কোষ বিভাজন চলতে থাকে। ত্রুটিটাই হয় কিভাবে? হ্যাঁ ডিএনএ ক্ষতি হয়, মানে বিভিন্ন ঝামেলা হয়, তো আবার ওটা ত্রুটিপূর্ণ আর কি হয়। আমি তোমাকে বললাম না একটু আগে, ওই যে তুমি P53 কে কি বলছো একটু আগে বলো তো, গ্রেডিয়েন্ট অফ প্রোটিন, গার্ডিয়ান অফ দ্য জিনোম, ও জিনোম, বুঝতে পারছো? তো জিনোম অর্থাৎ এটা দেখাশোনা করে, মানে ডিএনএ কে দেখাশোনা করে। আর যদি কোনো ক্রমে এটা ত্রুটি হয় তাহলে কি হবে, এই দেখাশোনা করতে পারবে না। ত্রুটি থাকলে কি হবে, তাও তুমি বিভাজন করতে যাও, কোথায় পাঠাই দিবে। আমি ঘুষ টুস নিবি। মনে করো যে আচ্ছা বিষয়টা এরকম যে কোন একটা দলের নেতা যদি মনে করো যুদ্ধ ক্ষেত্রে যাবে, তো এখানে যদি মনে করো যদি লোভী হয়, এরকম নিজের স্বার্থ যদি দেখে যে জনবল বাড়াতে হবে, তুমি অসুস্থ হও যাই হোক তোমার যেতে হবে জোর করে। আর তোমার যদি তোমার প্রতি তুমি গার্ডিয়ান হিসেবে যদি থাকে, তো অবশ্যই গার্ডিয়ান কি করবে, দেখাশোনা করবে। আমার সন্তান অসুস্থ, তাকে কিন্তু নিয়ে যাবে না, রাখি দেবে। পরে তো আর তোমার হ্যাঁ মনে করো গেল না, যুদ্ধে হারে গেল, তা তো মরবেই। আর ওটা হোক বাসায় থাকবে না, যুদ্ধে কেমন হবে, যুদ্ধ ময়দানে না গেলে কি মরবে কেমন? না না, ময়দানে যদি হারে তারপর তো এদের রাজ্যে অ্যাটাক হবে, তখন না না রাজ্যের মানুষ কেউ মারে না যুদ্ধে। এটা কি তুমি এখনকার যুদ্ধ হয়েছে, মানুষদের উপরে তো রাজ করে না। আসলে যুদ্ধের নীতি এটা না তো, কোন যুদ্ধের এই যে দ্বিতীয় মহাযুদ্ধ বলো, প্রথম বিশ্বযুদ্ধ বলো, দ্বিতীয়, এগুলো সাধারণ মানুষ মরছে না, এগুলো সেনাবাহিনী কেন মরছে, সাধারণ মানুষ কয়জন মরছে, ওই যে ওইটা মরছে, ওটা সমস্যা। কিন্তু দেখো এমনিতে যদি বলো লক্ষ লক্ষ সেনাবাহিনী মরছে, মানুষ তো মারে না যুদ্ধে। কিন্তু বর্তমানে তো অনৈতিক যুদ্ধ হয়, নৈতিকতা মানে বহির্ভূত যুদ্ধ। কিন্তু আগে যা যুদ্ধ ছিল সবগুলো ওইরকম ভাবে বলে করে যুদ্ধ হয়তো, ঠিক আছে। এবং তখন শুধু সেনাবাহিনী মারা যেত, যারা মারা যেত বা যদি হার মানতো শেষ, হার মানে আর কিছু বলতো না। কিন্তু তুমি তাকে ছেড়ে দিলা ক্ষমতা, তোমার কিছু বলবে না,
জয়ীদের তো সবচেয়ে বড় ইয়ে হচ্ছে পরাজিতদের সাথে নিয়ে কাজ করা। তো এটাই আর কি নিয়ম ছিল, কিন্তু এখন আর সব নিয়ম নাই। তো এটা দেখো এই জন্য বললাম এই কাজটা কিন্তু এখানে হয়, তাহলে কি ক্যান্সার হয়ে যায়। এখন দেখো গ্রোথ ফ্যাক্টর কি, তাহলে এখানে আছে কি ক্যান্সার সৃষ্টি নিজে, ক্যান্সার কোষ নিজে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে এবং নিজে বৃদ্ধি বাড়ায়। ওকে, এবং ভাইরাস আছে দেখো এখানে কি বলতো, যেমন প্যাপিলোমা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এখানে কি বলতো E6 এবং E7। দেখো এখানে জিন সেল সাইকেল কি করবে, নিয়ন্ত্রণ বা কোষ চক্র নিয়ন্ত্রণ নষ্ট করে, ক্যান্সার তৈরি করে। গুরুত্বপূর্ণ শব্দ এখানে কি কি আসবে তাহলে, এই যে অনকোজেনেসিস মানে কি টিউমার তৈরির প্রক্রিয়া, এবং মেটাস্টেটিস মানে কি ক্যান্সার দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া, আর কি কার্সিনোজেনিক পদার্থ, যেসব পদার্থ ক্যান্সার তৈরি করে তারা কি বলা হয় কার্সিনোজেনিক পদার্থ, আমরা যেমন কি বলি মিউটাজেন। ওইগুলো কথা সাজাই দিছি, ঠিক আছে, কথা ভালো বলা এইটুকু। তো এইটুকু অনেক মনে হলো এখানে অনেক উল্টা পুল্টা, তো একটু একটু নোট করে নিতে পারো নিলে, ঠিক আছে। ওই যে এই যে রাখি দিয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, তো এখানে দেখো তাহলে আমরা একটু জানবো যে এই যে আমরা জানি আমাদের কোষের মৃত্যু ঘটে না, কোষকে সবসময় থাকে, মৃত্যু হয়। তো কোষের মৃত্যু হয় আবার দুইটা ধাপে, দুইটা পরীক্ষার মাধ্যমে, ঠিক করে জানবো কোষের মৃত্যু। দেখো বহুকোষী জীব দেহে প্রতিদিন কি হয় বলতো, অনেক কোষের মৃত্যু ঘটে। কোষ বিভাজনের মাধ্যমে তা কি হবে পূরণ করতে হয়। মানব দেহে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু ঘটে, দুটি উপায়ে কোষের মৃত্যু ঘটে, একটা হলো নেক্রোসিস, একটা হলো অ্যাপোপ্টোসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলো যে ভাইয়া আমরা এই অর্থে দুইটা গুরুত্বপূর্ণ শব্দ বলেন, তাহলে একটা হলো নেক্রোসিস, একটা হলো অ্যাপোপ্টোসিস। অনেক আছে, ঠিক আছে। তো নেক্রোসিস মানে কি, এটা হলো পুষ্টির অভাবে কোনো কোষের মৃত্যু ঘটা, ঠিক আছে। মৃত্যু হয় কোনে যায়, মৃত্যু হলে কি হবে বলতো, কি হবে, কি হয় ফ্যাগোসাইটোসিস পরীক্ষা ভাবকা না যাবে না, কোষের মৃত্যু হলে কি হয় বলতো, ওই যে বলা যাচ্ছে ফ্যাগোসাইটোসিস পরীক্ষা মৃত্যু হবে, এবং বর্জ্য পদার্থগুলো কি হবে বিভিন্ন নিঃশেষ হবে, ইয়াতে ওটা চলে যায়, কোষ পুরো কোষটাকে ধ্বংস করে দিল। ফ্যাগোসাইটোসিস পরীক্ষা ধ্বংস হবে না। হ্যাঁ আচ্ছা, কোষিতে ছিল না। হ্যাঁ, দেখো নেক্রোসিস তাহলে কি পুষ্টির অভাবে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে তাই কি বলবে, কোষ মরে যাবে, এটাই কি বলা হবে নেক্রোসিস। পরীক্ষা কিন্তু আসে যে নেক্রোসিস কাকে বলে, তখন বলতে হবে পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে হয়ে কোষ মারা গেলে তখন তাকে বলা হয় নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস কাকে বলা হয়, এটা হলো পরিকল্পিত, এটি হলো কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, পরিকল্পিত মৃত্যু। কোনো কোষ জীবদেহ বা অঙ্গের জন্য এখন প্রয়োজন নেই, বা অপ্রয়োজনীয় কোষের যে মৃত্যু নিয়ন্ত্রিত বা পরিকল্পিত মৃত্যু, এটা মিলে অ্যাপোপ্টোসিস। দেখো যেমন মানুষের দেখো ভ্রূণ অবস্থায় পাতলা টিস্যু দিয়ে হাতের সকল আঙ্গুল কি থাকে লাগানো থাকে, অর্থাৎ যে আমাদের হাতের যে আঙ্গুলগুলো আছে না, এই যে মনে করো এই যে আঙ্গুলগুলো যদি বলি, হ্যাঁ মনে করো জায়গাটা আঙ্গুল, এই যে এগুলো কি থাকে বলতো, এই যে একটু পাতলা পর্দা লেয়াতে লাগানো থাকে। বাদুর আছে না, বাদুর দেখছো, ব্যাটম্যান বাদুরের হাতগুলো কি থাকে লাগানো থাকে না, তো ওইভাবে লাগানো থাকে আর কি। তবে আমাদের তো দরকার নেই, দরকার আছে কাজ করতে পারবো, তো এই জন্য কি করতে হয়, এগুলা কি করতে হয়, এই কোষগুলা কি করতে হয় নষ্ট করতে হয়। তখন বলতে পারো ভাই ওটা থাকলে ভালো হতো, ক্রিকেট খেলায় গ্লোভস নিতে হতো না, তাই না, আটকে যেত না, ভালো পানি হাতে আটকে দিতে, খালি বাংলাদেশের ক্রিকেট টিমের লাগতো এটা, ভালো হতো। টেস্টে ডেট দিয়ে দিল 26 তারিখ। এখন দেখো তাহলে দেখো পরটা কি হলো, তাহলে এই যে দেখো আঙ্গুলগুলো কি হতো, তো পরে মাঝখানে টিস্যুগুলো ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হয়ে যায় এবং 5টি আঙ্গুল কি হয়ে যায় পৃথক হয়ে যায়। একটি কোষ যত বেশি দিন বাঁচবে ততই তা কি হবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়, তা থেকে সহজে ক্যান্সার তৈরি হতে পারে। তাই এদের ধ্বংস বা মৃত্যু হওয়া দরকার, বুঝতে পারছো, যে একটা কোষে কন্টিনিউয়াসলি অনেকদিন রাখা যায় না, তার কার্যকারিতা নষ্ট হয়, সেখানে অনেক ধরনের বর্জ্য পদার্থ তৈরি হয়, এই জন্য ওখান থেকে আবার কি তৈরি হতে পারে, তারপর ওই যে কোষের নিয়ন্ত্রণকারী অনেকগুলো ওইগুলোর অভাব হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে, এই জন্য ধ্বংস করতে হয়। আর এই ধ্বংসটা হলো মানে নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়াবলিত ধ্বংস, এটা হলো অ্যাপোপ্টোসিস। এর সাথে দেখো মেনলি দেখো আমরা জানি আমাদের রক্তকণিকাগুলো সব থেকে বেশি আমাদের ধ্বংস হয় কোষের মধ্যে যে কোষগুলো সেগুলো হলো রক্তকণিকা, নির্দিষ্ট দিন পর পর কি হয় ধ্বংস হয় সব রক্তকণিকে, লোহিত রক্তকণিকা একটু বেশি দিন পর পর ধ্বংস হয়, ভাইগুলো আরো তাড়াতাড়ি। তাই সাধারণত কি রক্ত বা অন্ত্রের এপিথেলিয়াম কোষ, অন্ত্রের এপিথেলিয়াম জানো ক্ষুদ্রান্তবিদ অন্ত্রের আবরণী কোষের প্রয়োজন, কোষের ব্যাপার প্রযোজ্য, কারণ এরা কি প্রতিনিয়ত উচ্চ মাত্রা বিষাক্ত পথে উন্মুক্ত হয়। ক্যান্সার কোষ নাকি হলো অপসারণ করা যায় অপারেশন করে, আবার তৈরি না এখন তো অপারেশন হয়,
যেমন স্তন ক্যান্সার হলে একদম কেটে ফেলে দেয়, এখন আছে ট্রিটমেন্ট এখন করা হয় বাংলাদেশে। কিন্তু বাট সকল ক্যান্সারে তো হবে না, সকল ক্যান্সার ক্যান্সার মানে ব্লাড ক্যান্সার হলে ব্লাড ক্যান্সার একটা ব্যাপার আছে, তাহলে কি করতে হয় আমাদের এখানে ওই যে বিভিন্ন ব্লাড ফেলে দিলে তো তুমি মরে যাবে। দেখো না ব্লাড চেঞ্জ করে 7 দিন না মেনলি ব্লাড চেঞ্জ করে তো লাভ নাই, তোমার ওই কথা তৈরি blood হচ্ছে যেখানে বোন মেরু ট্রান্সপ্লান্ট করা হয়, কিন্তু চেঞ্জ তো করে। হ্যাঁ ওটা করতে মানে মেনলি তোমাদের বোন ওটা চেঞ্জ না, তোমার তো থাকে না Bone marrow change ওটা না, বোন মেরু চেঞ্জ করতে হয়, যেখান থেকে রক্তকণিকা তৈরি হয় লোহিতরিতনকে, সেখানে আমাদের ওই জায়গাটা চেঞ্জ করতে হয়। এই বোন মেরু কোথায় থাকে? পাবে কই? বোন মেরু কি জানো? হ্যাঁ হাড্ডির ভিতরে থাকে, দুই প্রান্তে থাকে, মানে জড়িত রক্তকণিকার যেখানে উৎপত্তি রক্তকণিকা উৎপন্ন তৈরি হয়। হয়, হ্যাঁ ওখানে বুদ্ধিমান। ওটাই চেঞ্জ করে ফেলে। দেখো তাহলে আমাদের দেহে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়, তাই অধিকাংশই কোষ কি বলতো যেগুলো মানে ধ্বংস হয় বা মৃত্যু হয় এগুলো অধিকাংশ কি রক্ত কোষ এবং অন্তের এপিথেলিয়াম লাইলিং কোষ, বুঝছো? তো এটা হার্ট টাইপের না, বোন মেরুটা। খারাপ কেন? ভেতরে অস্থিমজ্জায় আমরা বলি না যেটা ক্যালসিয়াম বলি না, হ্যাঁ। ওইরকম ওটাই মনে করো। অস্থিমজ্জার ভিতরে তো লোহিত রক্তকণিকা তৈরি হয়। যেটা আমরা ক্যালসিয়াম বলে থাকি খার খায় যেটা, ওটা আসলে ফ্যাট। ওটা তাহলে ওখানে কেমনে ইয়ে করে মানে ওটা আমাদের দুই ধরনের মেরু থাকে, মানে বোন মেরু থাকে, একটা হলো ইয়েলো বোন মেরু, একটা হলো রেড বোন মেরু। রেড বোন মেরু থেকে মেনলি কি হয় রক্ত তৈরি করা হয়, এটা মেনলি ফ্যাট যেগুলো বোনস আছে আর কি ওইগুলো তৈরি হয় আর কি। মেনলি ভ্রূণ অবস্থায় সবগুলা বোন থেকে তৈরি হতে পারে, তবে আমরা যখন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে ফ্যাট বোন যেগুলো মানে চ্যাপ্টা এগুলোতে মেনলি যদি আমরা বলি যে আমাদের কি আছে বলতো স্টেনামে তৈরি হয় বা হিউমেরাসের প্রান্ত দিয়ে তৈরি হয়, এটা সব জায়গায় তৈরি হয়, কিন্তু আমাদের যখন বড় হয়ে যায় হিউমেরাসের প্রান্ত দিয়ে তৈরি হয় আর কি, এগুলা হিউমেরাস আবার এই যে এগুলা আবার তৈরি হয় আর কি স্টেনাম। দেখো মাইটোটিক ইন্ডেক্স, এটা দেখো মাইটোটিক ইন্ডেক্স বলতে কি বোঝায় যে যে কোনো একটা সময় আমরা জানি কি আমরা যখন বললাম 5 থেকে 10% কোষ থেকে কি থাকে বিভাজন অবস্থায় থাকে বা এগুলো কি থাকে ইন্টারফেস অবস্থায় থাকে। তো এই যে কোনো একটা টিস্যুর যে বিভাজন অবস্থায় কোষগুলা আর মোট কোষগুলার যে একটা অনুপাত তাদেরকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। এটা দ্বারা আমরা কি বলছি বলতো, এটা মেনলি ডাক্তারদের জানা দরকার। তখন একটা দেখো মানে একটা টিউমারের মধ্যে আসলে কোষগুলো কিভাবে কতটুকু বিভাজিত হচ্ছে শতকরা কত পার্সেন্টেজ অনুপাত যদি এটা বের করার জন্য তখন মানে বের করে দেখে যে এটা অগ্রগতি কেমন হচ্ছে, টিউমারটা কি হচ্ছে কতটুকু দ্রুত বিভাজিত হচ্ছে মানে কোষগুলা, এটা দেখার জন্য এই জিনিসটা লাগে আর কি। মানে ক্যান্সার হলে অনুপাতটা বেশি হবে। হ্যাঁ টিউমারের ক্ষেত্রে যদি বেশি বর্ধনশীল হয় তাহলে রিস্ক আছে না, অনেক বড় হয়ে যাবে, এটা দেখে আর কি। ওকে, তো এফডি ছিল তোমাদের পড়াটা দেখো কি বলছে যে অ্যামাটোসিস এবং মাইটোসিসের পার্থক্য, আশা করি এটা পারবা তোমরা নাকি? ওকে, এগুলো একটু দেখবা পরের ক্লাসে। তাহলে তোমাদের মিওসিস বা হ্রাসমূলক বিভাজন দেখি এক ক্লাসে শেষ না হলে 2 ক্লাস লাগবে, 2 ক্লাস থাকলে পরের ক্লাসে থাকবে না কিছু।